এই ওয়াই এর জায়গায় আমি এই ওয়াই এর ভ্যালুটা বসাই দিলাম, তাহলে এখান থেকে কি আসবে ভাইয়া, থ্রাইস এক্স যোগ থ্রাইস এক্স মানে হচ্ছে 6x, আর এই 4টা এই পাশে চলে গেলে হবে 10 থেকে 4 বিয়োগ করলে 6 আসবে, তাহলে x এর ভ্যালু আসবে তোমার 1। কারণ x এর ভ্যালু 1 তুমি 1 নম্বর সমীকরণে বসায় দাও, ঠিক আছে। 1 নং সমীকরণে x সমান 1 বসিয়ে পাই y equals to 3 into 1 plus 4 সমান হচ্ছে 7। ওকে, y equals to 7, তাহলে x এর ভ্যালু 1 পাচ্ছি, y এর ভ্যালু 7 পাচ্ছি। তাহলে আমাদের এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণের সমাধান হচ্ছে x এর ভ্যালু 1, y এর ভ্যালু 7। তার মানে এই রেখা দুইটার ছেদবিন্দু হচ্ছে 1,7। অতএব রেখা দ্বয়ের ছেদবিন্দু ছেদবিন্দু 1,7। আমাদের রেখাদ্বয়ের ছেদবিন্দু স্থানাঙ্ক বের করতে বলছিল, প্রথম পার্টটা কিন্তু শেষ। সো প্রথম পার্টটা আমরা বুঝছি কিনা সবাই একটু ভাইয়াকে ক্লিয়ার লিখে কনফার্ম করে দিও, ঠিক আছে। ক্লিয়ার লিখে কনফার্ম করে দিও। এখন বলছে যে রেখা দুইটার চিত্র আঁকো। হ্যাঁ, রেখা দুইটার চিত্র আঁকতে বলছে। তো রেখা দুইটার চিত্র যদি তুমি আঁকো, গ্রাফ পেপার দেওয়া আছে, আসো আঁকি। রেখা দুইটার চিত্র আঁকি। ওকে, দেখো 1 নাম্বার রেখাটার ঢাল হচ্ছে 3, ঢাল হচ্ছে পজিটিভ। তার মানে 1 নাম্বার রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ তৈরি করে আছে। আর 1 নাম্বার রেখাটার y ইকুয়ালস টু mx প্লাস c এর ভ্যালু হচ্ছে +4। তাহলে দেখো 1 নাম্বার রেখাটা y অক্ষের উপরের দিক থেকে 1 2 3 4 4 একক উপরে ছেদ করবে আর কি, ঠিক আছে। তাহলে 1 নাম্বার রেখাটা দেখতে হবে এরকম। ধরলাম এটা হচ্ছে আমার 1 নাম্বার রেখাটা। ওকে, এবার আসো 2 নাম্বার রেখাটা। 2 নাম্বার রেখাটা হচ্ছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এটাকে যদি তুমি এইভাবে চিন্তা করো, বা y ইকুয়ালস টু মাইনাস থ্রাইস এক্স প্লাস 10, এইভাবে যদি চিন্তা করো y ইকুয়ালস টু মাইনাস থ্রাইস এক্স প্লাস 10, তাহলে দেখো 2 নাম্বার রেখাটা ঢাল কিন্তু নেগেটিভ। 2 নাম্বার রেখার ঢাল যেহেতু নেগেটিভ, তাহলে 2 নাম্বার রেখাটা এক্স অক্ষের ডান দিকের সাথে স্থূলকোণ তৈরি করবে। আর এটা কিন্তু পজিটিভ, হ্যাঁ এটা পজিটিভ, 10 ঘর পজিটিভ। তাহলে উপরের দিকে 10 একক দূরে ছেদ করবে। তো 10 একক দূর কোনটা, এটা তো 4 5 6 7 8 9 10, এই যে এইখানে। মানে ধরো যে আঁকাটা একটু নিচে হইলে ভালো হতো, মনে করো এইরকম, হ্যাঁ এরকম। এটা হচ্ছে 2 নাম্বার রেখাটা। আঁকাটা পারফেক্ট হয়নি, হ্যাঁ তাহলে আমার পারফেক্ট করতে গেলে আমার অনেকখানি আন্ডু করতে হবে। তাহলে এটা হচ্ছে তোমার 2 নাম্বার রেখাটা। দেখো এই কোণটা কিন্তু তোমার স্থূল কোণ, আর এটা হচ্ছে তোমার, এই বিন্দুটা হচ্ছে 0,10, এই বিন্দুটা হচ্ছে তোমার 0,4। আমি আবার বলতেছি ড্রয়িংটা পারফেক্ট হয়নি, পারফেক্ট করে আঁকবা তোমরা। এটা 0,10 আর উপরে হবে, ঠিক আছে। আর এই দুইটা রেখার যে ছেদবিন্দু, এই ছেদবিন্দুটা বের করছি 1,7। তো এই ছেদবিন্দুটা হচ্ছে 1,7, ঠিক আছে। এখানে দেখে মনে হচ্ছে 2, 2 ঘর ডান দিকে, 1 2 3 4 5 6, 2,6, বাট এটা 1,7 হবে, হ্যাঁ 1,7 হবে। চিত্রটা পারফেক্টলি আঁকলে জিনিসটা ঠিক হইতো আর কি। আর কি বলছে যে রেখাদ্বয়ের চিত্র আঁকো এবং এক্স অক্ষ সমন্বয়ে যে ত্রিভুজটা তৈরি হয়। এখন এক্স অক্ষের সমন্বয়ে যে ত্রিভুজটা তৈরি হয়, এই যে একটা রেখা, এই যে আরেকটা রেখা, আর এই যে এক্স অক্ষ,
তাহলে যে ত্রিভুজটা তৈরি হয়েছে সেই ত্রিভুজটা যদি আমি একটু বোল্ড করে দেখাইতে চাই তোমাদেরকে, তো ত্রিভুজটা কি হবে, বা আমি একটু দেখাই, এই যে মার্ক করে দেখাই, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলছে। এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি আমরা সবাই বের করতে পারবো নাকি আমি করে দিব? এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি আমরা বের করব? নাকি আমার করে দিতে হবে? ফয়জুল করিম শামীম, তুমি কন্টিনিউয়াসলি স্প্যামিং করতেছো। সো ভাইয়া তোমার আসলে এই ক্লাসে থাকার মনে হয় না প্রয়োজন আছে। ঠিক আছে, ওকে। অনেকেই বলো যে ভাইয়া করে দেন করে দেন। আচ্ছা ভাইয়া দেখো, আমরা এই ছেদবিন্দুটা বের করে ফেলছি। এখন যদি আমি এই বিন্দুটা বের করি, আমাকে বলো তো এই বিন্দুটা আর এই বিন্দুটা, দুইটা বিন্দুই তো এক্স অক্ষের উপরে। দুইটা বিন্দুই যেহেতু এক্স অক্ষের উপরে, তাহলে দুইটা বিন্দুরই কিন্তু কোটি জিরো হবে। দুইটা বিন্দুরই কি জিরো হবে? কোটি জিরো হবে। ঠিক আছে, দুইটা বিন্দুরই কোটি জিরো হবে। ওকে। এখন এক নাম্বার রেখা কোনটা? এক নাম্বার রেখা হচ্ছে এইটা, দুই নাম্বার রেখা হচ্ছে এইটা। এখন এক নাম্বার রেখার সমীকরণে আমি যদি ওয়াই এর জায়গায় জিরো বসাই, এক নাম্বার রেখার সমীকরণে ওয়াই এর জায়গায় জিরো বসাই, তাহলে কিন্তু এই বিন্দুর ভুজ পেয়ে যাব। ঠিক আছে, আমি এই পাশে লিখি, এক নং রেখার সমীকরণে ওয়াই সমান জিরো বসিয়ে পাই। ঠিক আছে, ওয়াই এর জায়গায় জিরো বসাবো। এক নাম্বার রেখার সমীকরণে থ্রাইস এক্স প্লাস কত? থ্রাইস এক্স প্লাস 4। তাহলে এখান থেকে আমরা -4 ইকুয়ালস টু থ্রাইস এক্স, বা এক্স ইকুয়ালস টু পাবো হচ্ছে -4/3। এক্স এর ভ্যালু পাইলাম -4/3, তার মানে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে -4/3, 0। ওকে। এইবার দেখো, আমি যদি দুই নাম্বার রেখার সমীকরণে ওয়াই এর জায়গায় জিরো বসাই, তাহলে কি হয়? দুই নং সমীকরণে ওয়াই সমান জিরো বসিয়ে পাই। ঠিক আছে, দুই নম্বর সমীকরণে ওয়াই সমান জিরো বসিয়ে পাই। দেখো, দুই নম্বর সমীকরণ হচ্ছে এটা, এখানে ওয়াই এর জায়গায় জিরো বসাবো, তাহলে থাকবে থ্রাইস এক্স প্লাস জিরো ইকুয়ালস টু 10। থ্রাইস এক্স প্লাস জিরো ইকুয়ালস টু 10। এখান থেকে আমরা পাচ্ছি থ্রাইস এক্স ইকুয়ালস টু 10, বা এক্স ইকুয়ালস টু 10/3। এক্স ইকুয়ালস টু আসতেছে হচ্ছে 10/3। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমার 10/3। ওকে। তাহলে এখন তিনটা বিন্দু স্থানাঙ্ক জানো, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে? বলো, ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা পারবো না? অতএব ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে ভাইয়া বলো? হাফ ইন্টু, বিন্দুগুলা লিখবো 0, 4, কোনটা, এই যে 17, 10/30, 10/30, তারপরে হচ্ছে এইটা 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 -4/30। আর প্রথমে যেটা লিখছি সেটা আরেকবার, বাকিটা তোমরা করবা। আনসারটা হবে এত বর্গ একক। অবশ্যই বর্গ একক কথাটা লিখতেই হবে, লিখতেই হবে এবং লিখতেই হবে, মিস করা যাবে না। ঠিক আছে, সো দেখো তবে আমরা বুঝতে পারছি কিনা পুরো অঙ্কটা? আমরা আরেকটা পোল লঞ্চ করে দিই, তিনটা পোল। ঠিক আছে, আরেকটা পোল লঞ্চ করে দিচ্ছি।
কি বলছে, একটা সরল রেখা এত ও এত বিন্দু দিয়ে যায়, এখানে 4, t হচ্ছে একটা বিন্দু, রেখাটার ঢাল 3, তাহলে t এর মান কত? t এর মান কত? একটা রেখা যেটা দুইটা বিন্দু দিয়ে যায়, একটা হচ্ছে তোমার 4, t, আরেকটা বিন্দু হচ্ছে 1, 2, এই রেখাটা ঢাল বের করতে হবে। হ্যাঁ, ঢাল দেওয়া আছে 3, এই রেখাটার m ঢাল মানে হচ্ছে m, এটার ভ্যালু দেওয়া আছে 3, তাহলে t এর ভ্যালুটা বের করতে হবে, এটা হচ্ছে অঙ্কটা। ঠিক আছে, দেখো ভালো করে দেখো। ওকে, টাইম শেষ করে দিই। দেখো, এই রেখাটার ঢাল m ইকুয়ালস টু, আমরা ঢালের যে ফর্মুলা জানি, একটা রেখার উপরে যদি দুইটা বিন্দু জানা থাকে, কোটির পার্থক্য ভাগ ভুজের পার্থক্য। এখন কোটির পার্থক্য হচ্ছে t-2, ভুজের পার্থক্য হচ্ছে 4-1। ঠিক আছে, এখন এই রেখাটার ঢাল হচ্ছে 3, t-2/4-1। 4-1 এর ভ্যালু কত? 4-1 এর ভ্যালু হচ্ছে 3। ঠিক আছে, তো 3টা এই পাশে নিয়ে গেলে এটা হবে 9 ইকুয়ালস টু t-2, -2টা এই পাশে নিয়ে গেলে 11 ইকুয়ালস টু t, সাইড চেঞ্জ করলে t ইকুয়ালস টু 11। ঠিক আছে, তাহলে অপশন বি হইতেছে আমাদের এই এমসিকিউটার রাইট আনসার। সো যারা যারা রাইট আনসার দিছে সবাইকে কনগ্রাচুলেশনস, মাত্র 61 জন স্টুডেন্ট রাইট আনসার দিছে। আর এদের মধ্যে সবার প্রথমে আছে রূপম, তারপরে হুমাইরা, বর্ণিল কুমার, বর্ণিলের নাম এর আগেও একবার পড়ছি প্রথম পলে, শৈতী ঘোষ এবং রুবাবা। এই 5 জন সহ সবাইকে যারা রাইট আনসার দিতে পারছো সবাইকে কনগ্রাচুলেশনস। বাট যারা রাইট আনসার দিতে পারো নাই, এটার জন্য আমি এনাফ টাইম তোমাদেরকে দিছিলাম। অনেকেরই হয়তো ইন্টারনেটের প্রবলেমের কারণে রাইট আনসারটা আমার পর্যন্ত পৌঁছায়নি। তুমি যদি পেরে থাকো তাহলে ভালো, অসুবিধা নাই। আর যদি না পারো ভাইয়া, বিষয়টা কিন্তু খুবই অ্যালার্মিং। ঠিক আছে, ক্লাস 9-এ পড়ো, সামনে 10-এ উঠবা, এবং 9-10-এ যা শিখতেছো এটার উপরে এসএসসি পরীক্ষা দিতে হবে। আর এসএসসি পরীক্ষা একটা সময় ছিল প্রশ্ন অনেক ইজি করা হইতো, খাতা দেখা হইতো একদম চরম উদারতার সর্বোচ্চ পরিচয় দিয়ে, যেখানে 75 পাইলে 80 করে দেওয়া হইতো, হ্যাঁ, 30 পাইলে 33, 20 পাইলেও 33, যাতে কোনো রকমে পাসটা হয়। তো এইরকম উদারতা দুই ক্ষেত্রে দেখানো হতো, এক হচ্ছে প্রশ্ন করার সময়, আর এক হচ্ছে খাতা দেখার সময়। কিন্তু এইবার তোমরা যখন পরীক্ষা দিবা, এই দুইটা উদারতার কোনোটাই পাবা না। সো অনেকে আসো পরীক্ষার আগে দিয়ে ওয়ান শট ক্লাস করে গ্যাপ ফিল আপ করতে চাও, বাট প্রশ্ন যদি কনসেপচুয়াল হয় তাহলে ওয়ান শট ক্লাস কখনোই তোমার সলিউশন না। ওয়ান শট ক্লাস দিয়ে কিছু গুটি কতক ম্যাথ হয়তো তুমি পারবা, যেগুলো সচরাচর আসে, ওই ম্যাথগুলো মুখস্থ ভাবে কমন পড়লে তুমি পারবা। বাট তোমার যদি বেসিক স্ট্রং না থাকে, তাহলে ভাই ওয়ান শট ক্লাস কখনোই তোমাকে অল্প সময়ে আসলে সঠিক রেজাল্ট কখনোই এনে দিতে পারবে না। ঠিক আছে, সো আসলে কনসেপ্ট ক্লিয়ার করে পড়ো। ক্লাস 9 থেকে সিনসিয়ার না হলে ভাই 10-এ যেয়ে কিন্তু কপালে দুঃখ আছে। সো আমরা যতটা সম্ভব যতটুকু পড়ালেখা করব, সিনসিয়ারিটি মেনটেন করে পড়ালেখা করব। আর রেগুলার বেসিসে যদি আমরা পড়ালেখা করি, তাহলে পড়ালেখা কিন্তু খুব একটা কঠিন কিছুও না। ঠিক আছে, আর ভাই প্রত্যেকটা টিচারের ইনস্ট্রাকশনস গুলো ভালো মতো ফলো করবা। যার ক্লাসের জন্য যেরকম ইনস্ট্রাকশনস, যেমন আমার ইনস্ট্রাকশনস থাকে হচ্ছে ক্লাস টাইমে কোনো নোট খাতায় নোট করা যাবে না, বাট ক্লাস শেষে তুমি অবশ্যই এই ক্লাসটা আরেকবার দেখবা, প্রত্যেকটা ক্লাস 2বার করে দেখবা। আর আমার ক্লাসটা যখন তুমি সেকেন্ড টাইম দেখবা, তখন তুমি তোমার নোট খাতায় নোট করবা। ঠিক আছে, ওকে। আজকের ক্লাসের হোমওয়ার্ক গুলোর স্ক্রিনশট একটু নিয়ে নাও। আজকের ক্লাসের হোমওয়ার্কের স্ক্রিনশট নিয়ে নাও। আজকের ক্লাসটা ওভারঅল তোমরা কেমন বুঝছো সেটা আমাকে একটু জানাই দিও। হ্যাঁ, কে কত পার্সেন্ট বুঝছো এটাও আমাকে জানাই দিও। আর হোমওয়ার্কের স্ক্রিনশট নেওয়ার জন্য আমি বোর্ডটা একটু ফাঁকা করে দিলাম, স্ক্রিনশট না হলে এসএস ডান লিখে দিবা। ঠিক আছে, যারা 100%-এর কম বুঝছো তারা কিন্তু অবশ্যই অবশ্যই ক্লাসটা মিনিমাম 2বার দেখবা। 2বার তো দেখবাই দেখবা, চাইলে তৃতীয়বারও দেখতে পারো। ঠিক আছে,
অনলাইনের কিছু ফ্যাসিলিটিস আছে, এই ফ্যাসিলিটিস গুলা কিন্তু আমাদের নিতে জানতে হবে। অনলাইনে কিছু অসুবিধাও আছে, বা চোখ ব্যথা করে লং টার্ম একসাথে, মানে এক জায়গায় বসে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে যায়, পিঠ ব্যথা করে, চোখ ব্যথা করে, এরকম কিছু অসুবিধা যেমন আছে, আবার অনলাইন ক্লাসে অনেক সুবিধাও আছে, টাইম সেভ হচ্ছে, টাকা পয়সা সেভ হয়। আবার একই সাথে একটা ক্লাস তুমি অনেকবার দেখতে পারতেছো, যখন প্রয়োজন হচ্ছে তখন দেখতে পারতেছো। এটা কিন্তু সবচেয়ে বড় সুবিধা। ঠিক আছে, ম্যাথগুলা কঠিন, হ্যাঁ কঠিন জিনিসটাই তোমার প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে সহজ হয়ে যাবে। এই ম্যাথগুলো আসলে আমরা যখন স্টুডেন্ট ছিলাম এসএসসি সিলেবাসেই ছিল না, এগুলো ছিল হচ্ছে এইচএসসি সিলেবাসে। আমরা এই ম্যাথগুলো শিখছি হচ্ছে ইন্টারে উঠে, ইন্টার ফার্স্ট ইয়ারে উঠে। এখন যারা ইন্টার ফার্স্ট ইয়ারে আছে তাদেরও এই ম্যাথগুলো করতে হয়, তারা আরো কঠিন ম্যাথ করে, বাট এই বেসিক এই ফর্মুলাগুলো লাগে। আমরা প্রথম শিখছি এই ফর্মুলাগুলো হচ্ছে ইন্টারে উঠে, আর তোমরা 9-এ শিখতেছো। ঠিক আছে, বাট বুঝলে কিন্তু এগুলোই সহজ। ঠিক আছে, বুঝলে এই চ্যাপ্টারটা সবচেয়ে সহজ। ঠিক আছে, তোমাদের এই অধ্যায় মোটামুটি শেষ হয়ে গেছে। এরপরে হচ্ছে আমরা এই অধ্যায়ের উপরে এমসিকিউ ক্লাসগুলো নিব, এমসিকিউ ক্লাস নিব, বোর্ডের জন্য ইম্পর্টেন্ট যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলো নিব। তারপরের একটা ক্লাস হচ্ছে বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সিকিউ ক্লাস, সিকিউ প্রশ্নগুলো থাকবে আর কি। হ্যাঁ, তো এমসিকিউ সিকিউ এর জন্য 2টা ক্লাস আরো আছে। ওভারঅল এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে গেল। তাহলে অনুশীলনী 11-র উপরে এখন তোমাদের কাজ হচ্ছে একটা নোট খাতা তৈরি করবা। নোট খাতাটা খুব সুন্দরভাবে তৈরি করবা। আমি যেই ম্যাথগুলো করে দিছি সেগুলো যেমন থাকবে, তোমাদের বইয়ের যেই ম্যাথগুলো আমি হোমওয়ার্ক দিছি সেই ম্যাথগুলোও থাকবে। হ্যাঁ, এমন কিছু যাতে বাদ না যায়। আবার অনেক কিছু হয়ে যে গোল দিয়ে দিয়ে লিখে দিয়ে সাইড যদি পজিটিভ হয় তাহলে রেখাটা সূক্ষ্মকোণ তৈরি করে থাকে। হ্যাঁ, এই কনসেপ্টটা জানা থাকা মানে কিন্তু একটা সরলরেখা সমীকরণ দেখেই তুমি ছবিটা কেমন বুঝতে পারতেছো। ঠিক আছে, ছবি আঁকাও লাগতেছে না, তুমি মাইন্ড ম্যাপিং করেই বুঝে যাচ্ছ। এই কনসেপ্ট গুলো, এই 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 ইম্পর্টেন্ট কথাগুলো কিন্তু তোমার নোট খাতার মধ্যে রাখতে হবে। সুন্দর করে একটা নোট খাতা তৈরি করবা। এখন ক্লাস 9-এ আসো, 9-এর অ্যানুয়াল পরীক্ষা দিবা, তখন এই নোট খাতাটা রিভিশন দিতে লাগবে। তারপর 10-এ প্রি টেস্ট পরীক্ষা দিবা, তখনও একই নোট খাতাই তুমি আবার রিভিশন দিবা। আবার তুমি টেস্ট পরীক্ষা দিবা, তখনও তুমি এই নোট খাতাতে রিভিশন দিবা। টেস্ট এবং এই এসএসসি পরীক্ষার মাঝামাঝি যে মডেল টেস্ট দিবে অসংখ্য, সেগুলোর আগেও তোমাকে রিভিশন দিতে হবে। এসএসসি পরীক্ষার আগের দিনও তোমাকে রিভিশন দিতে হবে। সো নোট খাতা তৈরি করলে 2টা উপকার, মেজর উপকার 2টা। একটা হচ্ছে যে অঙ্কগুলো একবার হাতে করা হয়ে যাচ্ছে, আরেকটা উপকার হচ্ছে তোমার পরীক্ষার আগে রিভিশন দেওয়াটা অনেক সহজ হচ্ছে এবং সময় সেভ হচ্ছে। আর নোট খাতা যখন সাবমিট করবা তখন অবশ্যই তোমার নাম, তারপরে হচ্ছে তোমার স্কুলের নাম, তোমাদের স্কুলের নামটা অবশ্যই লিখবা। হ্যাঁ, তোমার স্কুলের নামটা অবশ্যই লিখবা। তুমি স্কুলটা কোন জেলায়, প্রত্যন্ত এলাকার প্রত্যন্ত জেলায় হোক, কোনো অসুবিধা নাই, তুমি লিখবা। হ্যাঁ, তোমার স্কুলকে গর্বিত করার দায়িত্ব তো তোমার কাঁধে। তুমি ভালো করলে তোমার স্কুলের নাম সবাই জিজ্ঞেস করবে। ঠিক আছে, তো নাম, স্কুলের নাম, এই 2টা অবশ্যই লিখবা। ক্লাস তো 9, তারপরে আবার লিখবা ক্লাস 9। আর হচ্ছে অধ্যায়, হ্যাঁ উচ্চতর গণিত, বিষয় কি, বিষয় হচ্ছে উচ্চতর গণিত, সাধারণ গণিত তো আর না, তাই না? আর হচ্ছে অধ্যায়, এই জিনিসটা অবশ্যই লিখবা। এবং পরবর্তী ক্লাসের আগে অবশ্যই নোট খাতাটা তোমরা সাবমিট করবা। কোথায় সাবমিট করবা? 2টা জায়গায় সাবমিট করবা। এক হচ্ছে তোমাদের পেইড ফেসবুক গ্রুপটা আছে ওইখানে, আরেকটা হচ্ছে শিখো শিখবো জিতবো, এখানে আমাকে ট্যাগ করে দিবা, আমার বাংলা আইডিটা সৌরভ সাহা। ঠিক আছে, ওকে ফাইন। আর প্রত্যেকটা ক্লাস শেষে, দেখো ক্লাসটা একটু পরে শেষ হয়ে যাবে, ক্লাসটা শেষে তোমরা দেখবা যে আজকে ক্লাসের শেষে, আজকে ক্লাসের উপরে কিন্তু তোমরা প্র্যাকটিস এক্সাম দিতে পারবা। এই প্র্যাকটিস এক্সাম বা প্র্যাকটিস কুইজ দিতে পারতেছো, এটা খুবই ইম্পর্টেন্ট। এখন তোমাকে আমি এই মুহূর্তে একটা কাজ দিব, সেই কাজটা হচ্ছে তুমি এই ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথেই এই চ্যাপ্টারের উপরে দেখবা যে এই ক্লাসের উপরে কিছু প্র্যাকটিস কুইজের একটা বাটন পাবা। ওখানে ক্লিক করলে 10টা কোশ্চেন আসবে। ওই 10টা কোশ্চেন থেকে তুমি কতটা রাইট আনসার দিতে পারতেছো সেটা তুমি আগে, ওই 10টা কোশ্চেনের উপরে তুমি পরীক্ষাটা আগে দিবা। পরীক্ষায় তুমি কিছু না কিছু মার্ক পাবা, 10-এ 10 পাবা, 9 পাবা, 8 পাবা, 7 পাবা, যে যেটা পাবা। ওই যে রেজাল্টের রিপোর্টটা, ওই রিপোর্টটার একটা স্ক্রিনশট নিয়ে শিখবো জিতবোতে দিবা, দিয়ে আমাকে ট্যাগ করে দিবা। আমি দেখবো যে তোমরা আসলে কি রকম পাচ্ছ, মার্কিংটা কি রকম, এবং কার কতটুকু এফোর্ট আসলে তোমরা এই ক্লাসের মধ্যে দিচ্ছ। ঠিক আছে, সো এই কাজটা আমরা কে কে করব, এখনই ক্লাস শেষ হওয়ার সাথে সাথে এই কাজটা করতে হবে। হ্যাঁ, উঠবো না, ওঠার আগে আমরা যেটা, আমি ক্লাস কিন্তু আজকে একদম জাস্ট টাইমে শেষ করছি, লেন্দি করিনি। ঠিক আছে, সো এখন কাজ হচ্ছে তোমাদের ক্লাসটা শেষ করার সাথে সাথে প্র্যাকটিস এক্সামটা দিবা, খুব সুন্দরভাবে এক্সামটা দিবা, এবং এক্সামটা দেওয়ার পর রেজাল্ট যে কার্ডটা, সেটা হচ্ছে তোমরা শিখবো জিতবোতে আপলোড করে আমাকে ট্যাগ করে দিবা।
ঠিক আছে? কে করবা এই কাজটা? এখনই করতে হবে। দিনের কাজ দিনেই করতে হবে, ফেলে রাখা যাবে না। আর শিখোতে শুধু লাইভ ক্লাস করতে পারো তুমি। আর শিখোর কিন্তু লাইভ ক্লাসের পাশাপাশি আরো অনেক এক্সক্লুসিভ ফিচার আছে। যার মধ্যে একটা হচ্ছে এই প্র্যাকটিস কুইজ। সো এই প্র্যাকটিস কুইজটা একদম ম্যান্ডেটরি। হ্যাঁ? এক্সাম। যত এক্সাম দিবা তত তুমি শিখবা। ঠিক আছে? যত তুমি তোমার ভুলগুলো আইডেন্টিফাই করার সুযোগ পাচ্ছ, যত ভুল তত তুমি সংশোধনের সুযোগ পাচ্ছ। যাতে ফাইনাল এক্সামে যে ভুলগুলো আর না হয়, রিপিট যাতে না হয়। ঠিক আছে? এখনই শেষ করব, ছোট্ট একটা গল্প বলবো। এটা হচ্ছে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এবং ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। এই এপিজে আব্দুল কালামের জন্ম হচ্ছে ভারতের তামিলনাড়ুর একটা প্রত্যন্ত এলাকায়। তার বাবা ছিলেন মৎস্যজীবী এবং খুবই দরিদ্র পরিবারের সন্তান, এবং তার পড়ালেখার খরচ চালানোর জন্য তাকে একসময় সংবাদপত্র বিক্রি করতে হয়েছে। প্রত্যেকদিন ভোরবেলা তিনি নিউজ পেপার কালেক্ট করতেন এবং বাসাবাড়িতে সংবাদপত্র ডেলিভারি দিতেন। সেখান থেকে তার লেখাপড়ার প্রচন্ড আগ্রহ ছিল, বিশেষত সায়েন্সের উপরে। হ্যাঁ, বিজ্ঞানের প্রতি তার অগাধ একটা ভালোবাসা ছিল, এবং তার স্পেশালি তাকে অ্যাট্রাক্ট করতে হচ্ছে পাখির ওড়া, উড়োজাহাজের ওড়া, এই জিনিসগুলো তাকে খুবই ফ্যাসিনেট করতো। এবং তার টিচার একবার তাকে বলছিল, তুমি যদি মন থেকে চাও তাহলে তুমি নিজেও একদিন আকাশে উঠতে পারবা। তো এই ভদ্রলোক পরবর্তীতে পড়ালেখা করে হচ্ছে মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং এরপরে তার স্বপ্ন হয় হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সে পাইলট হবে। তো পাইলট হওয়ার জন্য সে ইন্টারভিউ দেয়, এবং ইন্টারভিউ 9 জন সিলেক্ট হয়, কিন্তু ইনি ছিলেন 10 নাম্বার। মানে ইনি একজনের জন্য বাদ পড়েন। এর পরবর্তীতে ইনি হচ্ছে ইসরোতে জয়েন করেন। ইসরো হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, মহাকাশ নিয়ে গবেষণা করে, এবং ওইখানে তার অনেক উল্লেখযোগ্য কাজ আছে। ভারতের প্রথম স্যাটেলাইট 1980 সালে উৎক্ষেপণ করা হয়, যার পুরা নেতৃত্বে ছিলেন হচ্ছে এই ব্যক্তি। হ্যাঁ, তারপরে হচ্ছে ভারতের যে প্রত্যেকটা দেশের যে প্রতিরক্ষা ব্যবস্থা, হ্যাঁ, প্রতিরক্ষা এনশিওর করার জন্য, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে নিরাপদ রাখার জন্য অনেক মিসাইল টিসাইলও তিনি তার নেতৃত্বে আসলে তৈরি হয়েছে। সো তাকে এই কারণে মিসাইল ম্যান অফ ইন্ডিয়াও বলা হয়, এবং এই লোক 1997 সালে ভারত রত্ন পায়, এবং 2002 সালে ভারতের 11তম প্রেসিডেন্ট হয়। ঠিক আছে? তোমরা ইনাকে চিন্তা না আগে থেকে? অনেকে হয়তো আগে থেকে চিন্তা। তার অনেক বিখ্যাত কোটেশন আছে, অনেক উক্তি আছে, ইন্সপায়ারিং বা মোটিভেশনাল কোট আছে। তার মধ্যে একটা হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু শাইন লাইক এ সান ফার্স্ট বার্ন লাইক এ সান। সূর্যের মতো জ্বলতে হলে সূর্যের মতো আগে পুড়তে হয়। তারপরে স্বপ্ন সেটাই না যেটা তোমাকে যেটা তুমি রাতে ঘুমায় দেখো। স্বপ্ন সেটাই যেটা তোমার রাত মানে যেটা তোমাকে নির্ঘুম রাখে। এরকম অনেক বিখ্যাত উক্তি হয়তো তোমরা শুনছো। এবং ইনি অনেক ভালো, তার অনেক বিখ্যাত ইন্সপিরেশনাল কোট আছে, এবং তার মৃত্যুও হয়েছে কিভাবে জানো? মেঘালয়ের একটা জায়গায়, হ্যাঁ, শিলং, হ্যাঁ, শিলংয়ের একটা জায়গায়, মেঘালয়ের মধ্যেই পড়ে আরকি। ওইখানে স্টুডেন্টদের একটা সেমিনারে তিনি বক্তব্য দিচ্ছিলেন, এবং বক্তব্য দিতেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। এবং ওইখানেই আসলে তিনি পড়ে যান। পরে হসপিটালে নিয়ে তাকে ডেড ঘোষণা করা হয় আরকি। সো এই হচ্ছে তার উক্তি। খুবই মানে তার কাহিনীটা বললাম। খুবই দরিদ্র অবস্থা থেকে এই পর্যন্ত আসছেন। সো আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছো যারা হচ্ছে বিভিন্ন এলাকা থেকে, হ্যাঁ, দারিদ্র্যের সাথে সংগ্রাম করে পড়ালেখা করতেছো। হ্যাঁ, অনেক ডিফিকাল্টিজ। আমাকে একজন নক দিছে আজকে যে, ভাই আমার একটা ট্যাব নাই, যার কারণে বা ডিভাইস নাই, যার কারণে আসলে আমার ক্লাস করতে অসুবিধা হয়। এরর ইয়ে নিয়ে ধার করে পড়তে হয়। সো অনেকেই অনেক ডিফিকাল্টিজ এর মধ্যে থাকো। এটা হয়তো আমাদের পর্যন্ত পৌঁছায় না। বাট যে জায়গা থেকেই থাকো না কেন, যেকোনো সিচুয়েশন থেকে কিন্তু তোমার উত্তরণের সুযোগ আছে। হ্যাঁ, এটার জন্য তোমার অবশ্যই স্ট্রং ডিটারমিনেশন আর হার্ড ওয়ার্ক দরকার। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে।